আপনার যদি সঞ্চয়পত্র থাকে তাহলেই আপনি বিপদে পড়েছেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব কেন সঞ্চয়পত্র থাকলেই বিপদ, আয়কর রিটার্ন দাখিল না করলে কি হয়, এই রিটার্ন কারা দাখিল করবেন, করযোগ্য আয়ের ভিত্তিতে কাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে, জিরো রিটার্ন দাখিল কি, কাদের আবশ্যিকভাবেই আয়কর রিটার্ন দাখিল করতে হয়, কাদের আয়কর রিটার্ন দাখিল না করলেও হবে, আয়কর রিটার্ন দাখিলের সময় কখন, আয়কর রিটার্ন কোথায় জমা দিতে হবে, আয়কর রিটার্ন বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স কী কী, আয়কর রিটার্ন দাখিলের উপায় কী কী এবং সবশেষে ইউটিউবার বা ফ্রিল্যান্সার কীভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তো প্রথমেই কেন সঞ্চয়পত্র থাকলে বিপদ। আপনারা জানেন জাতীয় সংসদে 2021-22 অর্থবছরের বাজেটে 2 লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র কিনতে ও পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে 3 গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। তাই সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ 2 লাখ টাকা অতিক্রম করলেই এবং 2 লাখ টাকার বেশি পোস্টাল সঞ্চয় কিনলেই আপনাকে আবশ্যিকভাবেই রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু বিনিয়োগকারীদের অধিকাংশই 2 লাখ টাকার অধিক টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, এ প্রেক্ষিতে তাদের সবারই আসলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যে কারণেই আমি বলছি সঞ্চয়পত্র থাকলেই বিপদ। এরপরে আসেন আয়কর রিটার্ন দাখিল না করলে কি হবে। কোনো করদাতা আয়কর অধ্যাদেশের 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা, 73 ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ এবং 73-এর এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপযোগ্য হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ে সময়ে আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরিকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সেক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্ব সুদ আরোপিত হবে। তাই আর দেরি না করে এখনই আয়কর রিটার্ন দাখিলের জন্য নিজেকে প্রস্তুত করুন। এবার আসা যাক, এই আয়কর রিটার্ন দাখিলের মূল ভিত্তি হচ্ছে ই-টিন সার্টিফিকেট। অর্থাৎ আপনার যদি ই-টিন সার্টিফিকেট থাকে তাহলে কোনো কথা না বলে আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্রিপারেশন নিতে থাকুন। কারণ আপনি হয়তোবা ই-টিন সার্টিফিকেট খুলেছেন সঞ্চয়পত্র কেনার জন্য, হয়তোবা ই-টিন সার্টিফিকেট খুলেছেন ব্যাংকে এফডিআর বা ডিপিএস রাখার জন্য, অথবা আপনি হয়তোবা ইউটিউবে আপনার ট্যাক্স ফর্ম ফিল আপের জন্য আপনি ই-টিন সার্টিফিকেট খুলেছেন, অথবা আপনি অ্যাডসেন্স পেমেন্ট করার জন্য, অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সার হন বা অন্য কোনো উপায়ে অনলাইন থেকে ইনকাম করেন সেই ক্ষেত্রে হয়তোবা সেই পেমেন্টের ক্ষেত্রে সহযোগিতা বা সুবিধা পাওয়ার জন্য আপনি ই-টিন সার্টিফিকেট খুলেছেন। সো এই আয়কর রিটার্নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট, যেটিকে আমরা বলছি ই-টিন সার্টিফিকেট। তো এখন আসা যাক আয়কর রিটার্ন কারা দাখিল করবেন। সাধারণত আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, যাদের করযোগ্য আয় রয়েছে আর যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এখন আসুন করযোগ্য আয় রয়েছে এরা কারা। এরা আমাদের মতো সাধারণ মানুষ, অর্থাৎ পুরুষ করদাতার ক্ষেত্রে যার আয় বছরে 3 লাখ টাকার বেশি হলে, অর্থাৎ আমরা যেহেতু এই বছর আয়কর রিটার্ন দাখিল করব, সুতরাং গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এই বছরের জুনের 30 তারিখ পর্যন্ত আমাদের ইনকাম যদি 3 লাখ টাকার বেশি হয় সেই ক্ষেত্রেই আমাদের ন্যূনতম যেটি আয়কর সেটি দিতে হবে। আর যদি 3 লাখ টাকার কম হয় সেই ক্ষেত্রে আমাদের আয়ের উপরে কর দিতে হবে না। এরপরে আসেন তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা ও 65 বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার আয় বছরে 3,50,000 টাকার বেশি হলেই তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপরে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় বছরে 4,75,000 টাকার বেশি হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপরে রয়েছে প্রতিবন্ধী করদাতার আয় বছরে 4,50,000 টাকার বেশি হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সুতরাং বুঝতে পারছেন যে আপনার যদি টিন সার্টিফিকেট খোলা না থাকে কিন্তু আপনার ইনকাম যদি 3 লাখ টাকার বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তবে 3 লাখ টাকার কম হয়ে গেলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হচ্ছে না। এই রকম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আসা যাক যে জিরো রিটার্ন কি। জিরো রিটার্নটা হচ্ছে আয় নির্ধারিত সীমার নিচে হলে করদাতাকে আয়কর রিটার্ন দিতে হবে, কিন্তু আয়কর দিতে হবে না। শুধু করসীমা অতিক্রম করলেই আয়কর দিতে হবে, অর্থাৎ করসীমার উপর 1 টাকার বেশি হলেও তাকে ন্যূনতম আয়কর দিতে হবে। এলাকাভেদে করদাতার ন্যূনতম করের হার কত, এখানে হয়তো আপনার ক্লিয়ার হচ্ছেন না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনার মনে করেন ইনকাম 2,90,000 টাকা হয়েছে সারা বছরে, অর্থাৎ গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এই বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। এই ক্ষেত্রে আপনাকে কোনো রিটার্ন দাখিল করতে হবে না। বুঝতে পেরেছেন? আপনি যদি পুরুষ হন এবং আপনার ইনকাম যদি এই গত 1 বছরের মধ্যে, গত বছর জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত 3 লাখ টাকার কম হয় সেক্ষেত্রে আপনার
রিটার্ন দাখিল করতে হবে না। তবে যদি আপনার এই 3 লাখ টাকার 1 টাকাও বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। তবে আপনাকে আয়কর হয়তোবা দিতে হবে না, কারণ আপনি বিভিন্নভাবে মওকুফ ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পাবেন, যেমন আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে রিবেট পাবেন। এই সব মিলাই দেখা যাচ্ছে যে আপনাকে ন্যূনতম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। তবে তখনই দাখিল করতে হবে যদি আপনার ইনকাম 3 লাখ টাকার বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে এবং ট্যাক্স রিটার্নে আপনাকে আয়কর দিতে হবে। এর বাইরে আপনাকে দিতে হবে না। এখন আসা যাক যে আপনার ইনকাম মনে করুন 3 লাখ টাকার বেশি হলো, 3.5 লাখ টাকা, এক্ষেত্রে আপনার কর এসেছে সাপোজ 10,000 টাকা আয়কর, আর আপনার রিবেট অর্থাৎ আপনি বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনি কর রেয়াত পেয়েছেন 12,000 টাকা। সো আপনার কর এসেছে, কর হয়েছেই 10,000 আর আপনি কর রিবেট পেয়েছেন 12,000, তার মানে আলটিমেটলি আপনাকে কিন্তু কোনো কর দেওয়া লাগবে না। তবে এক্ষেত্রে আপনাকে সরকার এনবিআর কর্তৃক ন্যূনতম যে কর রয়েছে সেটি আপনাকে প্রদান করতে হবে। সেটি হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করের হার 5,000 টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার করদাতার ন্যূনতম কর 4,000 টাকা। সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকার করদাতার ন্যূনতম কর 3,000 টাকা। অর্থাৎ আপনি যখন আয়কর রিটার্নের আওতায় চলে আসবেন, আপনি যখন পুরুষ হলে 3 লাখ টাকা অতিক্রম করবেন, সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে এই ন্যূনতম কর দিতে হবেই। এখন আসি যাদের আবশ্যিকভাবেই রিটার্ন দাখিল করতে হবে। এখন আসেন কার রিটার্ন দাখিল করতেই হবে, কোনো ওয়ে নাই। তার ইনকাম মাসে 10,000 হোক, 20,000 হোক বা 2 লাখ হোক, কিন্তু রিটার্ন দাখিল করতেই হবে। এর মধ্যে প্রথম যেটি রয়েছে, যদি 12 ডিজিটের টিন গ্রহণ করে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতেই হবে। জিরো রিটার্ন হতে পারে, বাট রিটার্ন দাখিল করতে হবে। 2 নম্বর হচ্ছে করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে, অর্থাৎ যেটি আমরা পূর্বে বললাম যে করযোগ্য আয়ের ভিত্তিতে রিটার্ন দাখিল কিভাবে করবেন এই ক্ষেত্রে। এরপরে আরও বেশ কিছু রয়েছে, এগুলো আসলে আজকের জন্য আমরা চাচ্ছি না আজকের এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে, তাহলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে। সো এগুলো আমি আপনাদের তুলে ধরছি, আপনারা একটু দেখে নেবেন। এখানে 21 এবং 22, 20 এবং 21 নাম্বারটা দেখেন, সঞ্চয়পত্র ক্রয় মোট বিনিয়োগ 2 লাখ টাকা অতিক্রম করলে আপনাকে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। 2 লাখ টাকার বেশি পোস্টাল সঞ্চয় হিসাব খুলে থাকলেও আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। সো বুঝতেই পারছেন। এবার আসেন কাদের রিটার্ন দাখিল করতে হবে না। বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে এই রিটার্ন দাখিল করতে হবে না। কিভাবে বুঝব তিনি অনিবাসী? গত 1 বছরের মধ্যে 182 দিনের কম বাংলাদেশে আছেন, অথবা তার আগে 4 বছরের মধ্যে 365 দিনের কম বাংলাদেশে ছিলেন, তিনি অনিবাসী হিসাবে বিবেচিত হবেন। এরপরে জমি বিক্রয়ের জন্য 12 ডিজিটের টিন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই, এমন ব্যক্তি আসলে রিটার্ন দাখিল করতে হবে না। এরপরে যেটি রয়েছে, ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। সো এই 3 ধরনের ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। এরপরে আসেন রিটার্ন দাখিলের সময় কখন। এখন আপনি রিটার্ন দাখিলের জন্য মেন্টালি প্রিপারেশন নিলেন, কিন্তু আপনি জানেন না কখন রিটার্ন দাখিল করতে হবে। আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্যক্তি করদাতাকে ট্যাক্স ডে বা কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। 2021-22 কর বছরের জন্য 30 নভেম্বর 2021 তারিখ হচ্ছে কর দিবস, অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। অর্থাৎ আপনাকে পুরা নভেম্বর মাসের মধ্যেই আপনাকে আসলে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। একজন ব্যক্তি করদাতা 1 জুলাই 2021 থেকে 30 নভেম্বর 2021-এর মধ্যে কর বছরের রিটার্ন দাখিল করবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে উপকর কমিশনার বিলম্ব সুদ আরোপ করবেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা করদাতার জন্য সুবিধাজনক। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রিটার্ন দাখিল না করলে কি হয়, যেটি আমি পূর্বেই বলেছি, নতুন করে এখন আমি আর বলছি না। এরপরে আয়কর রিটার্ন কোথায় জমা দিতে হবে। আপনারা জানেন যে আপনারা যারা আয়কর রিটার্ন জমা দিচ্ছেন তাদের সবারই আসলে এই ই-3 সার্টিফিকেট রয়েছে। আর এই ই-3 সার্টিফিকেট আপনারা যখন করেন তখন আপনারা কিন্তু আপনার ট্যাক্স জোন উল্লেখ করে করেন। অর্থাৎ এখানে দেখেন এই ই-3 সার্টিফিকেটের ট্যাক্স জোন উল্লেখ করা আছে যে ট্যাক্স জোন খুলনা। সো আপনি খুব সহজেই আপনার ট্যাক্স জোন এবং ট্যাক্স সার্কেল দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করলে আপনি গুগল করে আপনার ট্যাক্স জোনের অ্যাড্রেসটি নিয়ে নিতে পারেন। এরপরে আসেন আয়কর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স।
প্রথমে যেটি যে গত বছরের রিটার্নের ফটোকপি আপনার সঙ্গে রাখুন। প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন। কাগজপত্রগুলো ভালোভাবে পরীক্ষা করুন নির্দিষ্ট সময়ের কিনা, অর্থাৎ কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করুন নির্দিষ্ট সময়ের কিনা, যেমন 2020-21 কর বছরের জন্য জুলাই 2019 থেকে 2020 পর্যন্ত সময়ের মধ্যে হতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছেন। রিটার্নের একটি ফটোকপি করুন এবং গত বছরের রিটার্ন দিয়ে খসড়া রিটার্ন তৈরি করুন। প্রতিটি কাগজে 2টি করে কপি করুন। স্বাক্ষর করার আগে কমপক্ষে 2বার চেক করুন। যারা নিজে রিটার্ন পূরণ না করে অন্যের উপর নির্ভরশীল, তারা সুপ্রশিক্ষিত এবং দায়িত্বশীল ব্যক্তি ছাড়া কোনো মতেই খালি বা সাদা রিটার্নে স্বাক্ষর করবেন না। এরপরে আসেন, স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথ পরীক্ষা করুন এবং এই বছরের নতুন কোনো সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা যেমন দেখা যায়, রিটার্নে আপনার সম্পদের আয় এবং ব্যয়ের সম্পূর্ণ চিত্র ফুটে উঠবে। স্বাক্ষর করার পর একটি সেট আপনার ট্যাক্স ফাইলে সংরক্ষণ করুন। রিটার্ন জমা হওয়ার পর রিটার্ন জমা দেওয়ার স্লিপ সংরক্ষণ করুন। সো আয়কর রিটার্ন দাখিলের উপায় কি কি এখন যদি আমরা আসি, আপনারা জানেন যে অনলাইনে রিটার্ন দাখিল করা যেতে পারে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে এবছর থেকে আয়কর রিটার্ন দাখিলের একটি ব্যবস্থা চালু করেছে এনবিআর। এর পাশাপাশি অফলাইনেও আপনারা খুব সহজেই এক পাতা রিটার্ন দাখিল করতে পারেন। সো আয়কর রিটার্ন অনলাইনে কিভাবে আপনারা দাখিল করবেন চলুন দেখে আসি। এটি হচ্ছে এনবিআর এর ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারেন এবং অনলাইনে দাখিল করতে গেলে আপনাদের এই ওয়েবসাইটের এই লিঙ্কে যেতে হবে। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা খুব সহজেই এই লিঙ্কে গিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারেন, আপনার ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারেন এবং আপনি খুব সহজেই ই রিটার্নে গিয়ে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করে আপনি এখানে যে গাইডলাইনগুলো রয়েছে এবং যে কন্ট্যাক্ট কোনো প্রবলেম যদি ফেস করেন সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগও করতে পারেন। সো এই গাইডলাইন মোতাবেক আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারেন। এভাবে আপনি আপনার ট্যাক্স রিটার্ন ই রিটার্ন যেটিকে বলা হয় খুব সহজেই দাখিল করে জমা দিতে পারেন। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যে কোনো নতুন কিছু আসলেই আপনাকে অবশ্যই সময় নেওয়া উচিত। হুটহাট করে ই রিটার্ন আসলো এবং আপনি খুব দ্রুততার সাথে দাখিল করে দিলেন, সেটি আসলে আমার মনে হয় যে ঠিক হবে না। আমার মনে হয় যে আপনি ম্যানুয়ালি যেটি আমাদের রয়েছে হার্ড কপি দাখিল করা, সেটি আসলে করা উচিত এবং আপনার ই রিটার্নটি পর্যবেক্ষণ করা উচিত যে আসলে ই রিটার্নটি যারা দাখিল করছেন তারা কেমন ফিল করছেন এবং আসলে 1 বছর বা 2 বছর আপনারা দেখতে পারেন যে আসলে ই রিটার্ন দাখিলের সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কী কী। যদি পরে আপনারা বুঝতে পারেন যে ই রিটার্ন দাখিল করা বেশি সুবিধাজনক, সেই ক্ষেত্রে আসলে ই রিটার্ন দাখিল করবেন। অন্যথায় আমার মনে হয় এখনই তাড়াহুড়ো করে ই রিটার্ন দাখিল করার দরকার নেই। তো আয়কর রিটার্ন অফলাইনে কিভাবে দাখিল করবেন? হ্যাঁ, অফলাইনে এক পাতার আয়কর রিটার্ন রয়েছে, যেটিতে আসলে খুব সহজে 4টি আর্থিক তথ্য তুলে ধরেই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারেন। তো এটি আসলে খুবই সহজ এবং একই সাথে খুবই কম্পিটিবল। সো এই এক পাতার ট্যাক্স রিটার্নটা আপনারা দেখতে পারেন, এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, সেই লিঙ্কটি আমি দিয়ে দিব। আপনারা খুব সহজেই এক পাতার ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটি দেখে নেবেন। সো এই এক পাতার ফর্মে আপনারা যারা ইউটিউবার রয়েছেন, ফ্রিল্যান্সার রয়েছেন বা যারা অনলাইনে ইনকাম করেন, তারাও আসলে এই এক পাতার ফর্মে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। সো কিভাবে এই এক পাতার ফর্মে দাখিল করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা খুব শীঘ্রই আরও একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি সেই ভিডিওটি দেখার অপেক্ষায় থাকবেন।